হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে একটা নতুন ভিডিওতে চলেছে। আর আজকে আমরা চলেছি কৃষ্ণনগর রাজবাড়ি। তো কৃষ্ণনগর রাজবাড়ি যেতে গেলে এখন আমরা সকাল বেরোচ্ছি, এখন সকাল হচ্ছে 9:30 নাগাদ। তো এখন পুরোটা বাইকে রাইডিং করব, আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করবো যে কিরমভাবে যেতে হয় আর কি রকম ভাবে ওই জায়গাটা কিরকম পুরোটা এক্সপ্লোর করবো। তো চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমরা জার্নির যাত্রা শুরু করেছি, এখন আমরা বেরোবো। তো তার পুরো তৈরি হয়ে গেছে। সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি, এখন তাই জন্য একটুখানি জাস্ট একটু বেরিয়ে নিয়ে খেতে নিয়ে আবার আমরা যাইতে স্টার্ট করবো। তো এখানে এখন আমরা খেতে এসছি। কি হয়েছে তোমার? এই আমাদের খাবার চলে এসেছে। তো এখন আমরা একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার যাত্রা শুরু করবো। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা জার্নি শুরু করছি। তো এবারে সকাল থেকে বেরিয়েছি, সকাল থেকে না আসে, তো প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। তো কী করব, রাস্তায় একটুখানি লুচি তরকারি খেয়ে নিলাম। আর আমার এই রাস্তার স্ট্রিট ফুডগুলো খেতে ভীষণ ভালো লাগে। জানি না সবার কিরম লাগে, কিন্তু আমার তো ভীষণ ভালো। আমি যখনই বেরোই রাস্তায় এমনি বড়ো বড়ো হোটেলের খাবার থেকে আমার রাস্তার খাবারগুলো বেশি ভালো লাগে। তো সবার মতামত হয়তো এক না হতে পারে, তো যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানাবেন, যে কোথায় কোনটা প্রবলেম হচ্ছে, কী হচ্ছে, কীভাবে বানালে ভালো লাগবে। মানে এই জায়গাটা এখন কোথায় বাবু এখানে রয়েছে? এটা জাগুলিয়া পার হচ্ছে। আমরা এখন জাগুলিয়ায় রয়েছি, জাগুলিয়া থেকে ন্যাশনাল কানেক্টর যেটা আছে সেটা ঘুরবো, এবং টানা কৃষ্ণনগর। এখন হচ্ছে তার পুরো ভিডিওটা করা হয়নি, পুরো ভিডিওটা করলে আপনাদেরও ভালো লাগবে না। এইখানে রাস্তাটা একটুখানি খারাপ। তো এরপরে যখন ন্যাশনাল কানেক্টরটা যেটা উঠবো সেটা টানা যাবে কৃষ্ণনগর। তো সেইখানে সেই রাস্তাটা খুব সুন্দর। আগে এটার নাম ছিল ন্যাশনাল 34, এখন হচ্ছে ন্যাশনাল 2। কলকাতার থেকে শিলিগুড়ি যায় টানা। শিলিগুড়ি আরেকটা রাস্তা যায় হচ্ছে বর্ধমান। এইবার তোমার ওই ইয়ে দিয়ে বেরিয়ে তোমার মায়াপুর দিকে ওই রাস্তাটা সেটা হচ্ছে ধানবাদে। আমাদের ব্রিজের দিক দিয়ে ডান দিক দিয়ে আমরা ঘুরে এই রাস্তাটায় এসে পৌঁছালাম। এই হচ্ছে রাস্তাটা। রাস্তা দেখলাম ওখানে একটা মেলা হচ্ছে, যেখানে হচ্ছে গোপালভাঁড় মেলা 2025 বলে লেখা আছে। আমার ক্যামেরা তখন বন্ধ ছিল বলে আমি বুঝতে পারিনি। আমরা কৃষ্ণনগর রাজবাড়ির কাছে চলে এসেছি। এখানে হচ্ছে যে কৃষ্ণনগর রাজবাড়ি, এই মেন এখান দিয়ে আমরা এন্ট্রি করছি এবারে। তো আগে এখানে পুরো রাজার এলাকা ছিল, এখন এখানে অন্যরকম সব বিভিন্ন ব্যবসা হচ্ছে। আর এই হচ্ছে রাজবাড়ির সিংহদুয়ার, মেন গেট। এই হচ্ছে মেন গেট। তো এখান দিয়ে আমরা ঢুকছি এখন। এখানে আরো অনেকে এখানে ঘুরতে এসছে। এখানে এমনি এই যে টোটো করে অনেকে ঘুরতে আসে। আর এই যে রাজবাড়ির যে জায়গাটা অনেকটা এরিয়া জুড়ে। আমি জানি না এখন এখানে ঢুকতে দেবে কিনা। রাজবাড়ির পুরো জায়গাটা হচ্ছে এতটা জায়গা জুড়ে। এই হচ্ছে গোপাল ভাঁড়ের রাজবাড়ি জায়গাটা, এটা পুরো জায়গাটা এরিয়া রয়েছে। তো এই যে টোটাল এরিয়াটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি এরিয়া। ওই পাশে রয়েছে টোটাল মানে ঢোকার জায়গাটা,
আর এই টোটাল জায়গাটা হচ্ছে যে পুরো জায়গাটা কৃষ্ণনগর রাজবাড়ি এলাকা। এখন ওই সাইডে দেখছিলাম কোনো কারখানা টারখানা মানে বালি ঠালি ব্যবসা হচ্ছে, লরি টরি দাঁড় করানো রয়েছে। আর এই পাশটায় এখন আমরা যেই সময় এসছি এই জায়গাটায় এখন বন্ধ রয়েছে। তো এটা মেনলি আমি আশেপাশে সবার সাথে কথা বলে দেখলাম, যে কথা বলে শুনলাম এটাই যে এটা পুজোর সময় খোলা থাকে, এছাড়া খোলা থাকে না। আর এখন এটা ভিতরে লোকজন থাকে ওই পুজোর টাইমটাই শুধু মাত্র আপনাদের ঢুকতে দেবে, তাছাড়া অন্য কোনো টাইমে ঢুকতে দেবে না এখানটায়। আপনারা যদি কেউ রাজবাড়ি ঘুরতে আসেন, আমরা আজকে ভুল টাইমে চলে এসেছি, তো যাই হোক কী হবে, কারণ ভিতরে ঢুকতে পারলাম না। তো অন্য কোনো দিন যদি আসা হয় আমাদের, তো তখন গিয়ে দেখব যে ঢুকতে পারি কি না। এখন আপাতত আমাদের ঢুকতে দেবে না বললো এখানটায়, ভিতরে মেন গেট যেটা আছে সেটা বন্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কেউ আসতে চান কোনো সময়, তো পুজোর সময় আসবেন। পুজোর সময় এখানে মেলা হয়, এই মাঠটায় মুসলিম মনায় মেলা হয় শুনলাম। তো মেলার সাথে সাথে রাজবাড়িতে ঢুকতে দেয়, সেই সময় পুরো ফ্রি থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই সময় এই যে মেন গেট, তো এইখান দিয়ে হচ্ছে ঢুকতে হয়, তো এখন সেটা হচ্ছে বন্ধ। তো ভিতরে অনেকে চেষ্টা করছে ভিতরে ছবি তোলা, তো সম্ভব না এত বড় গেটের মাঝখান দিয়ে ছবি তোলা। যাই হোক, তো এই যে গোপাল ভাঁড়ের এই জায়গাটাই হচ্ছে যে। আর আরেকটা জিনিস জানলাম যে এখানে যে গোপাল ভাঁড়ের যে নির্দিষ্ট যে ইয়েটা আছে, সেই গোপাল ভাঁড়ের আর সেরকম কিছু নেই। একটা গোপাল ভাঁড় যেখানে থাকতো সেখানে একটা স্ট্যাচু ছাড়া আর অন্য কিছু নেই। আর আমরা এখন সেখানে যাব ভেবেছিলাম, কিন্তু এখানে আশেপাশের লোককে যেটা জিজ্ঞেস করে বললাম যে ওখানে গোপাল ভাঁড়ের আর কিছু নেই। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আছে, পুতুল বাড়ি যেটা রয়েছে সেটা, সেখানে এখন যাব, দেখি ওখানে কি আছে। আর চেষ্টা করবো পূজার সময় এখানে আসার, দেখবো ভিতরে কি আছে না আছে। এখানে ভিতরে যেটা শুনলাম যে গোপাল রাজার বিভিন্ন জিনিসপত্র, যা রাজা যা যা ব্যবহার করতো, ওই মিউজিয়াম আকারে এখানে রয়েছে। মেনটেনেন্স মনে হয় এটা এখন সরকারি করে, ঠিক আমি জানা নেই, তবে ভিতরে লোকজন থাকে শুনলাম। আর পূজার সময় এই জায়গাটা হচ্ছে খোলা হয়, তাছাড়া অন্য সময় খোলা হয় না। তো যারা যারা আসতে চান এখানটায় আসতে পারেন, এমনি বিকালে যদি ঘুরতে চান সেই সময় আসতে পারেন। সকালবেলায় আসলে প্রচণ্ড রোদ। আর এছাড়া হচ্ছে যে পূজার সময় আসলে আপনারা ভিতরে ঢুকতে পারেন, আমরা তো আজকে ঢুকতে পারলাম না, ব্যাড লাক। যাই হোক, এবারে যাবো পুতুল বাড়ির দিকে, দেখি ওখানে কি আছে। আর গোপাল ভাঁড় বলতে আমরা যে এতটা ভাবলাম যে গোপাল ভাঁড় এখানে কৃষ্ণনগর রাজবাড়ি গোপাল ভাঁড়ের যেহেতু এত নাম ছিল, তো তার বোধহয় কিছু থাকবে। তো এইখানে আপাতত নেই। আর গোপাল ভাঁড়ের যে বাড়ি সেখানে তার অস্তিত্ব এখন নেই শুনলাম। হ্যাঁ, এবারে ইউটিউবের বিভিন্ন ভিডিওতেও দেখেছিলাম যে গোপাল ভাঁড়ের বাড়ি তারা খুঁজে পায়নি, তবে ওনার ওখানে একটা মূর্তি রয়েছে। তো ওই টোটালটা, যাই হোক, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সবাই আসছে এখানে এসে, সবাই অনেকেই জানেন এখানটা, আশেপাশে যারা লোকজন দেখছেন তারা সবাই এসে এখান থেকে ফিরে যাচ্ছে। আর এইটা হচ্ছে বেরোনোর রাস্তাটা গোপাল ভাঁড়ের, এই যে সামনে একটা মন্দির। গোপাল ভাঁড়ের, সরি আমি ভুল বললাম, কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন এখানে, তাই তো? তার বাড়ি এটা বাড়ি না, এটা গেট, এটা হচ্ছে মেন গেটটা। আর এখন আমরা যাচ্ছি পুতুল বাড়ির দিকে। এখানে শুনলাম পুতুল বাড়ি বলে একটা জায়গা রয়েছে, দেখি ওখানে কি আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি ভিতরে কিরকম মেনটেনেন্স যায় না, বাইরেটা অনেকটা জঙ্গল টঙ্গল হয়ে গেছে, ঠিকমতো হয়তো সেইভাবে রাখা হয় না। যাই হোক, তো আমরা এখন দেখি পুতুল বাড়ির দিকে যাচ্ছি। এখানে যারাই আসছে তারাই হয়তো জানে না, তার জন্য আমরাও জানতাম না, তার জন্য এসেছিলাম যে কোন সময় খোলা থাকে। এটা বোধহয় রাজার না সভা টভা হতো হয়তো এইটাও রাজার এটা কোনো কিছু বিষয় ছিল। আমরা এখন পুতুল বাড়ির দিকে যাচ্ছি। যাই হোক, ফিরে আসার সময় মনটা একটু খারাপই হলো, ব্যারাকপুর থেকে একটা রাস্তা 2.5 ঘন্টার জার্নি করার পরে তারপরে যদি এসে না দেখতে পাওয়া যায় সেটা অবশ্যই খারাপ লাগে। চেষ্টা করো পুজোর সময় কোনো একদিন আসতে, এসে ভিতরে কী আছে সেটা দেখার চেষ্টা করবো। এই হচ্ছে পুতুল পট্টি। যাই হোক, এই দোকানগুলোর কথাই বলছিল যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কৃষ্ণনগরের যে ঐতিহ্য সেই পুতুল রয়েছে। তো আমার যাই হোক পুতুল কেনার ইচ্ছা নেই, তো আমি এবারে চললাম মায়াপুরের দিকে। যাই হোক বন্ধুরা, তো আমার এখানে আজকাটা কৃষ্ণনগর
রাজবাড়ি দেখে হতাশ হয়ে গেছিলাম একটুখানি, যে ঢুকতে পারিনি বলে। তো পাশ থেকে একজন টোটোওয়ালা বললো পুতুলপট্টিতে দেখার মতো কিছু আছে, সেই আশা করে পুতুলপট্টির দিকে আমি এলাম। তো পুতুলপট্টিতে সত্যি কথা বলতে দেখার মতো কিছুই নেই, অনেকটা দোকান, তার মধ্যে মাটির পুতুল। হ্যাঁ, এটা বুঝতে পারি না ঐতিহ্য রয়েছে। তো এখানে বিভিন্ন রকম কিন্তু আমার এখন পুতুল কেনার কোনো ইচ্ছা নেই। আজকের দিনটা সত্যি কথা বলতে আমার কাছে জার্নি করলাম আমার এখানেই। তো আপনাদেরও বলবো যে কৃষ্ণনগর যদি কোনো সময় প্ল্যান করে থাকেন, যদি রাজবাড়ি দেখার ইচ্ছা হয় পুজোর সময় করবেন, এবার সেটা ডিসাইড করবেন আপনারা যে পুজোর সময় ঠাকুর দেখা মেন ইম্পর্টেন্ট না রাজবাড়ি, কোনটা বেশি করে নেওয়ার পরে তারপরে ডিসাইড করে আসার চেষ্টা করবেন এখানে যে কী আছে না। তবে ভিতরে কী আছে আমি আপনাদের বলতে পারবো না, কারণ ভিতরে আমি দেখতে পারিনি। আর পুতুলপট্টিতে এসে যাদের পুতুল কেনার ইচ্ছা থাকবে তারা বিভিন্ন মাটির পুতুল আমার ভালো লাগে। বললাম এবারে মায়াপুরের দিকে টানা যাবো। মায়াপুরে অবশ্যই ভালো জিনিস আছে, তার কারণ হচ্ছে কালকে দোল আছে, আজকে সেখানে আসতেও থাকবে। যাই হোক আমরা এবারে মায়াপুরের দিকে যাচ্ছি, আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। এখান থেকে তো হতাশ হয়ে গেলাম, তো ওখানে গেলে আশা করি আমার মনটা হয়ে যাবে। টাটা, সরি টাটা না, আমরা এখন যাচ্ছি মায়াপুরের দিকে, তো আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আমরা মায়াপুরের এই রাস্তাটায় মেন রাস্তাটায় ঢুকে গেছি। এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা পুরোপুরি মায়াপুর যাচ্ছে। আর সাইডে এই যে বড় বড় যে চাষের বাড়ি, এগুলো জমিগুলো দেখে চাষ হয়ে যাচ্ছে। এখানে বেসিক্যালি এখানে সব ভুট্টা চাষ হয়, সমস্তগুলো ভুট্টা হয়ে রয়েছে। এগুলো এই সমস্ত ভুট্টা হয়ে আছে। আগের বছর যখন এসেছিলাম আমি দেখছিলাম রাস্তার মধ্যে ভুট্টাগুলো শুকাতে দেওয়া ছিল। তো এবারে যদি দেখতে পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে মেন চাষটা যেটা আমার মনে হলো, এখানে বেসিক্যালি ভুট্টা চাষটাই বেশি, সমস্ত জায়গা জুড়ে সবাই ভুট্টা চাষটাই বেশি করে। আশেপাশে যতগুলো জমি আছে সমস্তটাই ভুট্টা চাষ, আপনার অন্য কোনো আর চাষ দেখা যায় না। তো যাই হোক, এই যে রাস্তাটা আমরা যাচ্ছি এখন সোজা, এই রাস্তাটা সোজা মায়াপুর। অবশেষে আমরা মায়াপুর মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এবারে আমরা যাব মায়াপুর মন্দিরের ভেতরে। আগের বছর এসেছিলাম হচ্ছে যে দোলের আগের দিন, এবছর এসেছি দোলের পরের দিন। যাই হোক, তো এখন বাজে বেলা 1:05। মন্দিরের ভিতরে হয়তো অবশ্যই যে মেন মন্দিরটা সেটার অত বন্ধ হয়ে গেছে। এবছর মেন মন্দিরটা যে নতুন যে মন্দিরটা সেটার মধ্যে ঢুকতে দেবে কিনা জানি না, তবে আগের বছর আমাদের ঢুকতে দিয়েছিল। আর আমার চ্যানেলে সেই মন্দিরের ভিতরের ভিডিও রয়েছে, আর ওটার উদ্বোধন কীভাবে হবে, কবে হবে, সমস্তটা ওখানেই জানানো রয়েছে। তো এবছর এসে যখন একবার জিজ্ঞাসা করে যাবো যে এবছর উদ্বোধনটা কবে হবে। আমরা বাইক রাখার জন্য এদিকে ঘুরলাম, বাইক রাখে তারপরে যাব মন্দিরের ভেতরের দিকে। তো এখানে আমরা বাইক পার্কিং করে, ওই দূরে আমরা বাইকটা পার্কিং করলাম, করে এবারে মন্দিরের ভিতরের দিকে যাব। এবছর এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আগের বছর আরও ভিড় ছিল, গাড়ি পুরো ভর্তি ছিল, একদম ভর্তি। আর দ্বিতীয় কথা, এই যে সামনেটা এইখানটায় যে ভুট্টা বলছিলাম, ভুট্টা এখানে পুরো রোদে শুকানো ছিল। যারা যারা বলেন সে পপকর্ন খাবো, আমার কাছে মনে হয় ভিডিওটা আছে এখনো পর্যন্ত, যদি আগের ভিডিওটা দেখি। যারা যারা বলেন যে পপকর্ন বলেন, সেই পপকর্ন কীভাবে কী হয়, কীভাবে শুকায়, সমস্তটা আগের বছরের ভিডিওতে আমার কাছে রয়েছে। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা মায়াপুরে পৌঁছে গেছি। মায়াপুরে দেখুন কি আন্তাজ ভিড়। আর এইটা হচ্ছে গৌর নিতাই ধর্মশালা। গৌর নিতাই ধর্মশালা, এখানে হচ্ছে যে ফ্রিতে থাকা যায়, খুব কম পয়সায় থাকা যায় এখানটায়। আর হোলির পরের দিন দেখুন কি হারে ভিড় হয়েছে, দেখুন শুধু। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে। এই হচ্ছে গদা ভবন, গদা ভবনের। আর এই সামনে যে ভিড়টা দেখছেন, এটা হচ্ছে খাওয়ার লাইনটা পড়েছে ওই দূরে।
আর এই হচ্ছে গদা ভবন। গদা ভবনের ভিতরে আমরা এখন যাচ্ছি। পুরো আগের বছর গদা ভবনে খেয়েছিলাম, তো এবছর আর খাওয়ার ইচ্ছা নেই। এখানে বিশাল লাইনে দাঁড়াতে হয়, তবে খাওয়া দাওয়াটা ভালোই করায়। এই হচ্ছে মায়াপুরের নতুন মন্দির। এবছর অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আশা করা যাচ্ছে এবছরের লাস্টের দিকে উদ্বোধন যে হবে বলেছিল সেটা পুরোটা হতে পারে। তো এই মন্দিরের যেটা আগের বছর অনেকটা বাইরের দিকটা অনেক কমপ্লিট বাকি ছিল, এবছর অনেকটা পরিমাণ কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক কি হয়। আমি তো আগ্রহী রয়েছি যে আসার জন্য উদ্বোধনের দিন। কবে হবে সেটা যদি জানতে পারি তাহলে অবশ্যই আমারও ভালো হয় একটুখানি। তো এবারে আর এইটা হচ্ছে সামনের বাগানটার দিক জন্য এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে। আর এই বছর দোলের পরের দিন বলে প্রচণ্ড পরিমাণ ভিড়। আগের বছর আগের দিন এসেছিলাম, তার জন্য অতটা ভিড় দেখা যায়নি, তখন লোকজন আসছিল। আর আজকেও হয়তো কোনো উৎসব রয়েছে, তার জন্য এত পরিমাণ ভিড় রয়েছে এখনো পর্যন্ত। তো আসলে আমরা এবারে ভিতরের দিকে যাব। আর এই নতুন মন্দিরের হচ্ছে এই যে নতুন মন্দির যেটা, তার প্রবেশদ্বার হচ্ছে এইখানে। আগের বছর আমরা এইখান দিয়েই আমরা ঢুকেছিলাম, এখান দিয়ে ঢুকতে দিয়েছিল প্রবেশদ্বার দিয়ে। তো তখন আর 50 টাকা করে নিয়েছিল ভিতরে ঢোকার জন্য। তো এই হচ্ছে সেই প্রবেশদ্বার। তো এবছর এটা বন্ধ রয়েছে। আগের বছরে ঢুকেছিলাম এবং ভিতরের মধ্যে সমস্ত ভিডিও আমার কাছে রয়েছে এখনো পর্যন্ত। মন্দিরটি অসাধারণ কারুকার্যে সাজানো হয়েছে। পুরো মন্দিরটা একটু দেখুন, ভীষণ সুন্দর লাগছে মন্দিরের সাদা আর এই কম্বিনেশনটা। আর প্রত্যেকটা পাথর বলুন, এখানে সমস্ত কিছু বিদেশের থেকে আনা হয়েছে। আর বিদেশি অনেক কোম্পানির অনুদান এখানে রয়েছে। এখানে হচ্ছে একটা মেলা বসেছে, এটা প্রত্যেক বছরই বসে এখানটায় মেলা। এখানে বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়। মায়াপুরের খুব ঠাকুরের খুব কাছাকাছি যে জিনিসগুলো, যেমন বিভিন্ন মালার থলি, আরও বিভিন্ন গলার মালা, বিভিন্ন ধরনের ড্রেস। কৃষ্ণ ঠাকুরের রাধা যেরকম ড্রেসগুলো পরতো সেরকম টাইপের ড্রেস পাওয়া যায়। আর সামনে ওই যে দেখছেন যে প্যান্ডেল করা, ওইখানে প্রত্যেক দোল পূর্ণিমায় বিভিন্ন স্বামীজিরা বিভিন্ন ধর্মকথা শোনায়। এরকম অনেক জায়গায়, মায়াপুরের অনেক জায়গায় অনেকগুলো এরকমভাবে আলাদা আলাদাভাবে প্যান্ডেল করা হয়, করে নিয়ে এবং সেখানে বিভিন্ন ভক্তগণ থাকেন এবং বিভিন্ন গুরুদের প্রভুজিরা তাদের ধর্মকথা শোনান। তো আগের বছরও এসেছিলাম যখন, তখন ওখানে দেখছিলাম অনেক ধরনের যে তৈরি হচ্ছে, যে বিভিন্ন রকমের ধর্মকথা পরদিন হওয়ার জন্য দোলের জন্য সেজে উঠছিল মায়াপুর। তো এবছরও পরে এসেছি, কেন দোলের দিন আসা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে যে দোলে একটা বাঙালির আলাদা একটা অন্য ধরনের একটা আনন্দ রয়েছে, তো সেইটা ফেলে আমরা আসতে পারিনি। দেখি কি হয়, পরের বছর যদি আসতে পারি দোলের সময় আসলে আপনাদের অবশ্যই তাহলে দেখাবো সেটা। আর এই যে সমস্ত মেলার মধ্যে যেগুলো আছে, এখানে সামনে যে খাবারের দোকানটা রয়েছে, এখানে বিভিন্ন ভেজ আইটেম পাওয়া যায়। এখানে ভেজ বিরিয়ানিও পাওয়া যায়, সমস্ত ভেজের। এখানে নিরামিষ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে একটা টিকিট করে খাওয়ানো হয়। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে এখানে অনেক ফ্রিতে অনেকে খাওয়ানো হয়। তো যারা টিকিট করে খেতে চান না, তারা একটু মায়াপুরের ভেতরের দিকে আসবেন, মন্দিরের ভেতর থেকে। তো সেইখানে দেখবেন ওখানে অনেক সংস্থা আছে যারা ফ্রিতে খাওয়ানো হয়। তো সেগুলো যেতে যেতে দেখাবো। ওটা হচ্ছে গোশালার দিকে পড়ে। তো এখন এই মেলাটার চারধারে আমরা একটু ঘুরছি, ঘুরে দেখুন এখানটায় বিভিন্ন কানের দুল টুল রয়েছে এখানটায়। আর এইখানে আসলে আপনার একটা জিনিস দেখবেন, বহু বিদেশি রাশিয়ান প্রচুর দেখতে পাবেন এখানে, যারা ধর্মকথার জন্য এখানে আসে। আমাদের এই ধর্মকে প্রচুর পরিমাণে ভালোবাসে, তো সেই কারণে আসে। আমাদের যেরকম কৃষ্ণকে খুব ভালোবাসে মানুষ, বাঙালি বলুন, হিন্দু ধর্মের মধ্যে কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ, তেমনি রাশিয়ানদের মধ্যেও কৃষ্ণ দেবতাকে খুবভাবে মানা হয়। তো বহু বিদেশিনীকে আপনি এখানে দেখতে পাবেন, যারা নিজেদের
সমস্ত জীবন কৃষ্ণের নামে সঁপে দিয়েছে। তো যাই হোক, এবারে আমরা যাব গদাভবন বললাম, গোশালার দিকে যাই, চলুন দেখি এবারে। এখানে এটা রয়েছে, এটা শ্রীকৃষ্ণ, হ্যাঁ এটা হচ্ছে একটা থিয়েটার মতো দেখায়, এটা এসি রুম। এখানে শ্রী চৈতন্যদেবের কোনো একটা কিছু দেখানো হয়, যেখানে এখন আমাদের ঢোকার সময় নেই। যাই হোক, এখানে জিজ্ঞেস করতো, ওখানে হচ্ছে দেখায় হচ্ছে গৌরাঙ্গ দর্শন। তো গৌরাঙ্গ দর্শন যেটা হচ্ছে, ওখানে গৌরাঙ্গের যে জন্ম বলুন সমস্ত বৃত্তান্ত হয়তো সেটাই হয়তো দেখানো হয় এখানটায়। ওটা প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর দেখানো হয়। আর হচ্ছে রাত 8টা পর্যন্ত আছে, প্রতি আধ ঘন্টা 40 টাকা টিকিট নেয় 1 ঘন্টায়। এখন আমরা 20 মিনিটের জন্য 20 মিনিট শো হয়, আধ ঘন্টা অন্তর অন্তর হয়, এটা বলো। 20 মিনিট শো হয়, সেটাই বলেছি। তুমি উল্টো বলেছো, তুমি আধ ঘন্টা। হচ্ছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। তো এই মন্দিরটাই আমরা সামনে দিয়ে যাচ্ছি। এই মন্দিরটাও খুব সুন্দর। আগের বারে এসেছিলাম যখন, এখানে আমাদের আসা হয়নি, খুব মিস করে গেছিলাম। তো এবারে আগে আমার টার্গেট ছিল যে আমি আগে এইখানটায় আসবো। তো যাই হোক, এই মন্দিরটা ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না, ভিতরে অনেক লোকজন দেখছি, যতটা দেখাতে পারি ততটা আমরা দেখাবো অবশ্যই। তো দেখা যাক, ভিতরে যাই এবারে। এই হচ্ছে মন্দিরটা। এই মন্দিরটা ভীষণ সুন্দর। যাই হোক, এখানে ভিতরে ফোন অ্যালাউ নেই, যার জন্য ভিতরে আমি যেতে পারছি না ফোনটা নিয়ে। আমাদের নিজেদের ঘোরার জন্য হয়তো যেতে পারবো। তো এইখান থেকে যতটা ক্যামেরায় ধরা যাচ্ছে ততটাই আমি ক্যামেরায় ধরার চেষ্টা করছি। আর মন্দিরের বাইরে যে বাগানটা রয়েছে খুব সুন্দর করে সাজানো শীতকালের ফুল দিয়ে। আর মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো, এত সুন্দর বলার মতো না। যাই হোক, কিন্তু কিছু করার নেই। এবারে মন্দিরের ভিতরে যাব, দেখি। ফোন তো অ্যালাউ নেই, আমি জিজ্ঞেস করলাম, বললো। তো আমি বাইরের থেকে কিছুটা ভিউ ক্যাপচার করার চেষ্টা করছি মন্দিরে। আর ওর ঠিক পাশেই হচ্ছে আমাদের ওই নতুন মন্দিরটা আগের দিন। আর পাশে একটা ঝর্ণা দেখুন, খুব সুন্দর লাগছে, দেখুন ঝর্ণাটা। জুম করলে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর আগের বারে যখন ওই নতুন মন্দিরটায় ঢুকেছিলাম, সেখান থেকে পাশে এই মন্দিরটা দেখেছিলাম, কিন্তু এটার রাস্তায় বেরিয়ে তখন এই মন্দিরটার কথা ভুলে গেছিলাম, ঢোকার কথা। তো আমাদের আর ঢোকা হয়নি। এই মন্দিরের ভিতরে এখন খোলা আছে, মন্দিরটার ভিতরে তো কি আছে ঠিক জানা নেই। ভিতরে ঢুকবো, দেখা যাক কি আছে। এখানে সামনে ওইখানে জুতো খোলার জায়গা আছে, আর এইখান দিয়ে ঢুকে ভিতরে যেতে হয় এখানটায়। এখানে বিভিন্ন রকম মহাপ্রভুর বিভিন্ন জিনিসপত্র, ছবি এবং বিভিন্ন ধর্মগ্রন্থ বিক্রি হচ্ছে। বিভিন্ন ধর্মগ্রন্থ না, এখানটায় গীতা, শ্রীকৃষ্ণ মহাপ্রভুর ওপরে যেসব আছে সেইগুলো বিক্রি হচ্ছে। আর এখানে হচ্ছে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে এখানটায়, মহাপ্রসাদ। সামনে হ্যাঁ, বড় বড় গরু। এখানে মেন আকর্ষণ হচ্ছে এখানে গরু গাড়ি একটা। আর গরুগুলোর এক একটা চেহারা দেখুন, তো বড় বড়। ওকে, এটা কি আবার এদিক দিয়ে যায় ওইখানে? এইটা যাবে এখন? এই চলো চলো, আমরা এখন গরুর গাড়িতে উঠবো, দেখি উঠা যায় নাকি। এখানে আরেকটা গরুর গাড়ি আসছে। একবার ঠাকালি 3 বছর হবে। হরে কৃষ্ণ। এই হচ্ছে গোশালা জায়গাটা।
এবার আমরা গোশালার ভিতরের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে উপরে হচ্ছে গোশালা আর নিচে হচ্ছে বিভিন্ন গরুর দুধের তৈরি বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় এখানে। তো গোশালাটা হচ্ছে উপরের দিকে, তো এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠে যেতে হয়। তারপরে এখানে বিভিন্ন রকমের নিচে যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো হচ্ছে যে গরুর দুধের এই উপরে যে গরুগুলো থাকে তারই হবে হয়তো, দুধের তৈরি ঘি, দই, মাখন, বিভিন্ন রকম মিষ্টি এখানে কিনতে পাওয়া যায়। তো এখন আমরা গোশালার দিকে উপরের দিকে যাচ্ছি। তো চলুন এবারে উপরে কি আছে আমরা অবশ্যই আপনাকে দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে গোশালা এরিয়াটা। এখানে একটা সাদা গরু দেখাচ্ছি। এখানে এই সাদা গরুটা দেখুন, সিনটা দেখবার মতো। গেলে দোতলার উপরেও গরু আছে নাকি গো? হ্যাঁ, গোশালাটা হচ্ছে ঠিক এতটা বড়, প্রত্যেকটা জায়গায় পুরো চারধারে পুরো গরু ভর্তি এখানটায়। আর প্রত্যেকটা গরু খুব সুন্দরভাবে রাখা আছে। এদের খাওয়া দাওয়া বলুন, মেনটেনেন্স সমস্ত কিছু খুব সুন্দর করে রাখা আছে এখানটায়। প্রত্যেকটা গরুরই যত্ন হয় এখানে। দেখুন ওদের জায়গাগুলো যথেষ্ট পরিষ্কার, গাহারটাগুলো সব পরিষ্কার। এরা খুব ফ্রেন্ডলি হয়, এদের গায়ে হাত দিলে কি সুন্দরভাবে আদর পায়। যা খুশি করো। এটা হলো গোশালার ভিতরের সাইডটা, ওটা যেটা আগে দেখছিলাম বাইরের দিকটা, এটা হচ্ছে ভিতরের দিকটা। যে গোশালাটা হচ্ছে অনেকটাই বড়। তো এই হচ্ছে সব গরুরা সব দাঁড়িয়ে আছে সমস্ত, দেখতেও সব দেখুন এরা সব আদর খাওয়ার জন্য সব দাঁড়িয়ে রয়েছে। ওরা মুক্তি করতে তো স্লিপ কেটে গেছে, আদর কেটে তুমি স্লিপ কেটে গেছো? স্লিপ কেটে গেছে, আদর খাবে বলছে, আদর খাবে। আদর খেতে গিয়ে স্লিপ কেটে গেছে। মাথাটা বের করে টাকে আদর খাবে বলে দেখো। বাবা, চেটে দিলে গায়ে ইয়ে হয়ে যাবে, গায়ে চাটালে ওদের জিভে লাগবে। হ্যাঁ, প্রচুর লাগবে। খুব সুন্দর। আনো চেটে দেয়, হাতে কিন্তু কেটে যাবে। আমি আগের বারে দিয়েছিলাম, বাবা এখানে কিচ্ছু এর থেকে চলো চলো ওইদিকে দেখে আসছি। এটা কি খুলে দেবো? কি না খুলে দিও কেন? তাহলে আর একটা একটু মুক্ত। ওই যে সেইটা মাল, ওই দেখো, ওই কালো গরু, আরে এই যে এইটা তো। হ্যাঁ, আগের বারে আমাদের কাছে খুব আদর খেয়েছিল। এইবার আর আদর খাবে না। রাখি কিন্তু দৌড়ে যদি কুতা মারে কিন্তু শেষ। আগের বারে এসে এই গরুটা দিয়ে প্রচুর আদর খেয়েছিল, এবারে দেখো এগিয়ে এলো আদর খাওয়ার জন্য। তুমি ভয় পেও না, আদর খাওয়ার জন্য। ভয় পাওয়ার জন্য না, ও মাথায় নাড়ালেই বাড়ি খাবে। বাড়ি খেলে তো মাথা। এদিকে এদিকে সরে, তোমার হাতটা হাত ঢুকেছো কেন? প্রচুর পরিমাণে আদর এটা। সবাই এখন খাওয়ার জন্য ব্যস্ত। কাজই সারাদিন খাওয়া আর হচ্ছে ঘুমানো। এটাকে আগের বারে আমরা দূর থেকে দেখেছিলাম, তাই না? শান্ত ভাবে সব দাঁড়িয়ে আছে। টোটাল গোশালাটাও এতটা বড়। এটা হচ্ছে শেষের দিক, আর ওই দূরে হচ্ছে গোশালার যে গরুরা আছে তাদের হচ্ছে খাবারের জায়গা। দূরে খড় যেগুলো রাখা আছে ওগুলো। ওইটারও পা কেটেছে, এমনি এমনি পা কাটে।
জানো তো, দূর থেকে চলে এলো আদর খাওয়ার জন্য, দেখো অবস্থা। এমনি পাক আছে। এগুলো না কোনো ইয়েতে আগে ছিল জানো তো, মানে একটা জিনিস দেখি, এদিক ঘুরে এদিক ঘোর এদিক ঘোর, প্রত্যেকটা কানে দেখা। হ্যাঁ ইয়ে লাগলো। আগে কোনো ইয়েতে ছিল, মানে তোমার ওই এই দেখো প্রত্যেকটা কানে একই জিনিস। ও ওই যে ওই যে ভিডিওতে ট্যাগ বারণ লাগানো করছে। থাকে যেটা হচ্ছে। গোসালার থেকে দেখে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরের থেকে এবারে বাড়ির দিকে যাব। মোটামুটি মায়াপুর পুরোটা দেখা কমপ্লিট। তো যেটুকু যতটা পেরেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে বলবেন অবশ্যই ভালো লাগলো কি খারাপ লাগলো। মায়াপুর ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আমাদের মায়াপুর ঘোরা তুমি কমপ্লিট, বিরিয়ানি খাবে কি? আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট। এবারে যাব বাড়ির দিকে। তো মন্দির মন্দির বলুন সমস্ত কিছু দেখা কমপ্লিট করে এবারে আমরা বাড়ির দিকে চলেছি। তো যেতে যেতে আমরা একটু বিরিয়ানি খাবো, খেয়ে দিয়ে বিরিয়ানি খাবে কি না তারপরে নিয়ে এবারে যাবে? বাড়ির দিকে যাবো। তো টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্টস, লাইক আর পাশে থেকে চ্যানেলে। তো